তালাকের ৫ বছর পর ডিএম সাহেব স্ত্রীর সাথে দেখা করতে পৌঁছালেন। তো স্ত্রী রাস্তার ধারে চা বিক্রি করতে পাওয়া গেল। তারপর যা হলো, মানবতা কেঁপে উঠল। বন্ধুরা, এই গল্পটা বিহারের একটা ছোট জেলার, যেখানে একটা সময় ছিল যখন লোকেরা যে ব্যক্তির নাম সম্মানের সাথে নিতে ক্লান্ত হতো না, সেই ব্যক্তি আজ নিজের জীবনের সবচেয়ে বড় অপরাধের বোঝাতলে চাপা পড়ে আছে। এই গল্পের মূল চরিত্রের নাম ছিল আদিত্য প্রতাপ সিংহ। বয়স প্রায় ৩৫ বছর। তেজস্বী, কঠোর মেজাজ এবং সত্যবাদী অফিসার, যে খুব কম বয়সে ডিএমের মতো বড় চেয়ার অর্জন করেছে। কিন্তু বন্ধুরা, বলা হয় না যে চেয়ার মানুষকে বড় করে না, মানুষের হৃদয় তাকে বড় করে। এবং এখানেই আদিত্য জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় ফেল হয়ে গেল। বন্ধুরা, আজ থেকে প্রায় ১২ বছর আগের কথা। সেই জেলার একটা সাধারণ গ্রামে একটা মেয়ে থাকত। নাম ছিল অনন্যা। খুবই শান্ত স্বভাবের, পড়াশোনায় তেজি এবং নিজের নিয়মে চলা মেয়ে। তার বাড়িতে শুধু তার বাবা ছিল। মায়ের ছায়া শৈশবে উঠে গিয়েছিল। বাবা সরকারি স্কুলে মাস্টার ছিল এবং তাদের একটা ইচ্ছা ছিল যে তাদের মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। এবং অনন্যা তার বাবার এই ইচ্ছাকে হৃদয় থেকে লাগিয়ে নিয়েছিল। দিনরাত পরিশ্রম করত, বইয়ে হারিয়ে থাকত, এবং সেই পরিশ্রমের ফল ছিল যে তাকে জেলার কলেজ থেকে টপ করে গ্র্যাজুয়েশন করল। এই সময় অনন্যার সাথে আদিত্য সাক্ষাৎ হল। তখন আদিত্য এসডিএম এর পোস্টে ছিল। একটা গ্রামের পরিদর্শনের সময় যখন অনন্যা তার বাবার সাথে কোনো সরকারি কাজে অফিসে এলো, সেখানে প্রথমবার দুজনের চোখ মেলল। বন্ধুরা, সেই চোখ কোনো ফিল্মি চোখ ছিল না, কিন্তু তাতে একটা সরলতা ছিল, একটা আপনত্ব ছিল। ধীরে ধীরে কথাবার্তা হলো, তারপর সাক্ষাৎ বাড়ল, এবং কোনো দেখাদেখি ছাড়াই দুজন একে অপরকে পছন্দ করতে লাগল। আদিত্যকে অনন্যার সরল স্বভাব ভালো লাগত, এবং অনন্যাকে আদিত্যের সততা এবং পরিশ্রম। কয়েক মাসে দুজন বিয়ের সিদ্ধান্ত নিল। পরিবারও রাজি হয়ে গেল, এবং খুব সরলতায় দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর অনন্যা আদিত্যের সাথে প্রত্যেক জায়গায় নিজেকে ঢেলে দিল। যেখানে যেখানে তার ট্রান্সফার হলো, কখনো ছোট কোয়ার্টার, কখনো সরকারি বাংলো, অনন্যা প্রত্যেক জায়গায় খুশি থাকার চেষ্টা করত। আদিত্যের জন্য খাবার বানানো, তার ফাইল সামলানো, রাত রাত জেগে তার অপেক্ষায় থাকা। এবং যখন আদিত্য ইউপিএসসির প্রস্তুতিতে আবার জুটল, তো অনন্যা নিজের চাকরি ছেড়ে দিল, যাতে সে পুরো মনে তার স্বামীর সাথে দিতে পারে। বন্ধুরা, সেই সময় খুব সংগ্রামপূর্ণ ছিল, কিন্তু অনন্যা কখনো অভিযোগ করত না। এবং তারপর সেই দিন এলো যখন আদিত্য আইএএস হয়ে গেল। পুরো জেলা উৎসব মানাতে লাগল। বাড়িতে মিষ্টি বানানো হচ্ছিল, এবং অনন্যার চোখে গর্বের অশ্রু ছিল। কিন্তু বন্ধুরা, এখান থেকে গল্পটা পাল্টে গেল। আইএএস হওয়ার পর আদিত্য পাল্টাতে লাগল। তার কথা বলার ধরন, তার ব্যবহার, তার সময়, সবকিছু। অনন্যা ধীরে ধীরে তার জন্য শুধু ডিএম সাহেবের স্ত্রী হয়ে রইল, এবং এই মাঝে কিছু এমন ভুল বোঝাবুঝি হয়ে গেল, যার বীজ ছিল সন্দেহ এবং জল ছিল অহংকার। বন্ধুরা, আদিত্যকে লাগতে লাগল যে অনন্যা এখন তার যোগ্য নয়। তাকে সন্দেহ হতে লাগল যে অনন্যা বাইরের লোকের সাথে বেশি মিশতে লাগল। ছোট ছোট কথায় তিরস্কার, তারপর তর্ক, তারপর রাগ, এবং একদিন সেই দিনও এলো যখন রাগে আদিত্য অনন্যাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বলে দিল। অনন্যা অনেক বোঝালো, অনেক কাঁদল, কিন্তু আদিত্যের হৃদয়ে পাথর হয়ে গিয়েছিল, এবং কয়েক মাসে দুজনের তালাক হয়ে গেল, বিনা এটা জেনে যে তারা দুজন কি হারাচ্ছে। তালাকের পর আদিত্য ডিএম হয়ে আরও উঁচুতে চলে গেল, কিন্তু অনন্যার দুনিয়া সেখানেই ভেঙে গেল। বাবাও কয়েক সময় পর চলে গেল, এবং অনন্যা একা হয়ে গেল। বন্ধুরা, ৫ বছর কেটে গেল, এবং এই ৫ বছরে আদিত্য বাইরে থেকে যত অগ্রগতি করল, ভিতর থেকে তত খালি হয়ে যেতে লাগল। রাতের ঘুম উড়ে গিয়েছিল, এবং প্রত্যেক সুখ অসম্পূর্ণ লাগত। এবং তখন একদিন এমন একটা সিদ্ধান্ত নিল যা তার পুরো জীবন পাল্টে দিল। বন্ধুরা, একটা সকালে আদিত্য সিদ্ধান্ত নিল যে সে অনন্যার সাথে দেখা করবে। ডিএমের পরিচয় ছাড়া, রুটবে ছাড়া, ইউনিফর্মের ছাড়া, শুধু একটা সাধারণ মানুষ হয়ে। তাকে না জানা ছিল যে সে তাকে কোন অবস্থায় দেখবে, এবং যা সে দেখতে চলেছে সেটা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেবে। বন্ধুরা, সেই রাত আদিত্য প্রতাপ সিংহ একটা মিনিটও শান্তিতে ঘুমাতে পারল না। সরকারি বাংলায় সেই বড় ঘরে, যেখানে কখনো সিদ্ধান্তের গন্ধ হতো, আজ সেখানে শুধু নীরবতা ছিল। ছাদের দিকে তাকিয়ে আদিত্য বারবার এটাই ভাবছিল
যে অনন্যা এখন কেমন হবে, কোথায় হবে, জীবিতও আছে কিনা। কারণ তালাকের পর সে কখনো পিছনে ফিরে দেখার চেষ্টা করেনি। অহংকার এত বড় হয়ে গিয়েছিল যে মানবতা খুব ছোট লাগতে লাগল। এবং সকাল হয়ে যাওয়ার সাথে সাথে সে একটা সিদ্ধান্ত নিল। এমন সিদ্ধান্ত যা একটা ডিএম তার রুটবে থেকে কখনো করে না। সে সিদ্ধান্ত নিল যে সে নিজের পরিচয় লুকিয়ে যাবে, বিনা সরকারি গাড়ি, বিনা গানম্যান, বিনা ড্রাইভার। কারণ সে জানত যে যদি সে ডিএম হয়ে যায় তো অনন্যা তার কাছে সত্যি কখনো বলতে পারবে না। বন্ধুরা, সকাল সকাল আদিত্য তার বিয়েকে শুধু এটাই বলল যে আজ আমি ব্যক্তিগত কাজে বাইরে যাচ্ছি, কোনো ফোন সরাসরি মাখানো না। তারপর সে তার আলমারি খুলল, যেখানে একদিকে স্টার্চ করা কোট প্যান্ট ঝুলছিল এবং অন্যদিকে সেই কাপড় পরেছিল যাকে সেই বছরের পর বছর হাত লাগায়নি। একটা পুরনো শার্ট, হালকা ফ্যাকাশে রং, সাধারণ প্যান্ট এবং পায়ে সাধারণ চপ্পল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখল এবং প্রথমবার তাকে অনুভব হলো যে এটা সেই মানুষ নয় যে কখনো অনন্যার সামনে হাসত। মুখে বয়সের ছাপ, বেশি ক্লান্তি ছিল, চোখে অপরাধ বোধ ছিল এবং কপালে ভাঁজ। তারপর বন্ধুরা সেই শহরের ভিড় থেকে বেরিয়ে সেই গ্রামের দিকে অগ্রসর হল। রাস্তাভর খিড়কি থেকে বাইরে দেখতে দেখতে তাকে প্রত্যেক মোড়ে স্মৃতি কাটত। কোথাও খেতে কাজ করা মহিলারা দেখা যেত তো অনন্যা মনে পড়ত। কোথাও স্কুল যাওয়া বাচ্চারা দেখা যেত তো অনন্যার বাবার কথা মনে পড়ত। 5 বছরে অনেক কিছু পাল্টে গিয়েছিল। রাস্তা চওড়া হয়ে গিয়েছিল, কিন্তু হৃদয় আরও সংকীর্ণ হয়ে গিয়েছিল। এবং যেমন যেমন গ্রাম কাছে আসতে লাগল, আদিত্যের ধড়কন দ্রুত হতে লাগল, হাত ঘামে ভিজে যাচ্ছিল এবং মন বারবার এই প্রশ্ন করছিল যে যদি সে আমাকে দেখে চিনে নেয় তো কি হবে, যদি সে আমার সাথে কথা বলতে মানা করে তো কি হবে। বন্ধুরা, যেমনই বাস গ্রামের বাইরে থামল, আদিত্য নিচে নামল। চারদিকে সেই মাটির গন্ধ, সেই পুরনো গাছ, সেই চওড়াহা। কিন্তু কিছু ভিন্নও ছিল। চওড়াহায় একটা ছোট চায়ের দোকান লাগানো ছিল, একটা ভাঙা বেঞ্চ, উত্তপ্ত কেটলি এবং ধোয়ার মাঝে একটা মহিলা দাঁড়িয়েছিল। সাধারণ কাপড়, কপালে ঘাম, হাতে কাপ এবং মুখ এমন যে দেখে কেউ বলে দিত যে জীবনে এটাকে অনেক ক্লান্ত করেছে। আদিত্যের নজর যেমনই সেই মুখে পড়ল, তার হৃদয় একদম ব্যাটের মতো হয়ে গেল। তাকে কয়েক পল লাগলো এটা বোঝার যে সেই মুখ অনন্যার। সেই অনন্যা যার হাতের তালু কখনো কোমল ছিল, সেই অনন্যা যার চোখে কখনো স্বপ্ন ছিল। আজ সেই চোখ ক্লান্ত ছিল, কিন্তু তবু তাতে একটা অদ্ভুত মজবুতি ছিল। বন্ধুরা, আদিত্য সে রাস্তার ধারে দাঁড়িয়ে রইল, যেন তার পায়ে মাটি জোড়া দিয়েছে। সে এগোতে চাইছিল কিন্তু ভয় পাচ্ছিল, পিছনে হটতে চাইছিল কিন্তু সাহস হচ্ছিল না। এবং তখন অনন্যার আওয়াজ এলো, চা খাবে কি? সেই আওয়াজ, কিন্তু এখন তাতে মাসুমিয়াতের থেকে বেশি বাধ্যতা ছিল। আদিত্য কাপা আওয়াজে বলল, হ্যাঁ, 1 কাপ। এবং যখন অনন্যা তাকে গভীরভাবে দেখল তো এক পলের জন্য তার চোখ থেমে গেল, যেন কোথাও অনেক ভিতরে কোনো পুরনো ছবি কেঁপে উঠল। কিন্তু পরের পলে সে নজর সরিয়ে নিল, কারণ বন্ধুরা, সে মেনে নিয়েছিল যে যা চলে গিয়েছিল সেটা ফিরে আসে না। কেটলি থেকে চা কাপে ঢালার সময় অনন্যার হাত কাঁপছিল, হয়তো তাকেও কিছু অদ্ভুত অনুভব হচ্ছিল। এবং আদিত্য সেখানে বসে প্রত্যেক পল নিজেকে গালি দিচ্ছিল যে যেই মহিলার জন্য কখনো সে দুনিয়া জেতার স্বপ্ন দেখেছিল, আজ সেই মহিলা রাস্তার ধারে চা বিক্রি করতে বাধ্য। এবং এইসবের জিম্মেদার কেউ নয়, বরং সে নিজে। সেই সময় তাকে তার চেয়ার, তার পোস্ট, তার শক্তি সবকিছু অসত্য লাগতে লাগল এবং তার চোখ প্রথমবার সত্যি ভিজে গেল। বন্ধুরা, তাকে এখনো না জানা ছিল যে অনন্যা তাকে চিনে নিয়েছে কিনা, কিন্তু এটা নিশ্চিত ছিল যে এখন এই সাক্ষাৎ শুধু 1 কাপ চায়ে সীমিত থাকবে না। কারণ কিছু জখম এমন হয় যা বছর পরেও তাজা থাকে, এবং আজ সেই জখম খুলতে চলেছে। বন্ধুরা, আদিত্য চায়ের কাপ হাতে ধরে বসেছিল, কিন্তু তার মনোযোগ চায়ে নয়, সামনে দাঁড়ানো অনন্যায় ছিল। 5 বছর আগে যেই মহিলা তার বাড়ির রৌনক ছিল, আজ সেই মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে লোকেদের চা পরিবেশন করছে। তার শাড়ি সাধারণ ছিল, রং কিছু ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চুল বাঁধা ছিল, মুখে ক্লান্তি স্পষ্ট ঝলক ছিল। কিন্তু তবু তার চোখে একটা অদ্ভুত আত্মসম্মান ছিল, এমন আত্মসম্মান যা ভাঙার পরেও নিজেকে সংগ্রহ করে দাঁড়াতে শেখায়। আদিত্য প্রত্যেক হরকতকে গভীরভাবে দেখছিল, কিভাবে সে গ্রাহকদের থেকে টাকা নিচ্ছে, কিভাবে হেসে চা দিচ্ছে এবং কিভাবে প্রত্যেক কাপের সাথে সে তার দুঃখকেও গিলছে। ওদিকে অনন্যাও তাকে অবহেলা করতে পারছিল না। সে বারবার আদিত্যের দিকে দেখত, তারপর নজর সরিয়ে নিত। হৃদয়ের কোনো কোণে কিছু জোরে জোরে ধড়ক ছিল, আওয়াজ সেই ছিল, বসার ধরন সেই ছিল, এবং চোখে সেই পুরনো বোঝা যা সে বছর আগে দেখেছিল। কিন্তু মস্তিষ্ক তাকে বারবার বোঝাচ্ছিল যে এটা সম্ভব নয়।
সেই মানুষটা এত বড় অফিসার, সে এখানে রাস্তার ধারে চা খেতে কিভাবে আসতে পারে? এবং তারপর নিজের থেকেই বলতো যে অনন্যা এখন পুরনো জীবন ভুলে যা চলে গিয়েছিল সে কখনো ফিরে আসে না। বন্ধুরা, তখন আদিত্য সাহস জুটিয়ে তাকে জিজ্ঞাসা করল, বঞ্জি, আপনি এখানে একা দোকান চালান? এই প্রশ্ন সাধারণ ছিল, কিন্তু অনন্যার হৃদয়ে কোথাও চুঁচে গেল। সে নজর না মিলিয়ে বলল, হ্যাঁ, এখন একাই আছি। তাকে একটা বাক্যে এত দুঃখ ছিল যে আদিত্যের আঙুল কাঁপে কষে গেল। সে জিজ্ঞাসা করতে চাইছিল যে পরিবার কোথায়, স্বামী কোথায়, কিন্তু জিহ্বা সাথ দিচ্ছিল না, এবং অনন্যাও জেনে বুঝে কথা সেখানেই থামাতে চাইছিল। কয়েক পলে নীরবতার পর অনন্যা হঠাৎ তার দিকে দেখে বলল, আপনার নাম কি? বন্ধুরা, এই প্রশ্ন আদিত্যের জন্য কোনো হাতুড়ির থেকে কম ছিল না। নাম সেই ছিল যার থেকে সে পুরো জীবন পালিয়েছে। সে পলভর ভাবল, তারপর মিথ্যা বলল, আমার নাম রমেশ। অনন্যা হালকা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে বিশ্বাস ছিল না। সে বলল, অদ্ভুত কথা, আপনার আওয়াজ কোনো আপনার মতো লাগছে। এটা শুনে আদিত্যের গলা ভরে এলো। কিন্তু সে নিজেকে সামলালো এবং বলল, হয়তো আপনাকে ধোঁকা হচ্ছে। বন্ধুরা, অনন্যা কয়েক সেকেন্ড তাকে দেখতে রইল। তারপর ধীর আওয়াজে বলল, ধোঁকা তো জীবন অনেকবার দিয়েছে, এখন চোখ ধোঁকা খায় না। এটা শুনে আদিত্যের চোখে জল ভরে এলো। সে বুঝে গেল যে অনন্যা শুধু বেচাইন নয়, সে সব বুঝে গিয়েছে, কিন্তু সে তাকে নিজে স্বীকার করার সুযোগ দিচ্ছে। এবং তখন অনন্যা সেই প্রশ্ন জিজ্ঞাসা করল, যা সরাসরি আদিত্যের হৃদয়ে লাগল। সে বলল, যদি কোনো মানুষ তার স্ত্রীর ওপর সন্দেহ করে, তাকে একা ছেড়ে দেয় এবং বছর পর ফিরে আসে, তো কি তাকে মাফ করার অধিকার থাকে? বন্ধুরা, এই প্রশ্ন কোনো সাধারণ মানুষের জন্য ছিল না। এই প্রশ্ন সরাসরি ডিএম সাহেবের ভিতরে বসা সেই মানুষের জন্য ছিল, যে তার অহংকারে সবকিছু হারিয়েছে। আদিত্যের চোখ থেকে অস্ত্র ছলকে পড়ল। প্রথমবার সে নিজেকে দুর্বল অনুভব করছিল। সে কাঁপা আওয়াজে বলল, যদি সেই মানুষ সত্যি পশ্চাত্তাপ করছে, তো হয়তো, কিন্তু বাক্য পূর্ণ করতে পারল না, কারণ অনন্যার চোখেও অস্ত্র ভরে এসেছিল। এবং সে ধীরে বলল, পশ্চাত্তাপ খুব দেরিতে আসে, এবং ততক্ষণে অনেক কিছু শেষ হয়ে যায়। সেই পলে দুজনের মাঝে 5 বছরের নীরবতা বাড়িয়েছিল। দুঃখ, প্রশ্ন এবং অসম্পূর্ণ কথা। এবং চারপাশে লোকেরা চা খেয়ে নিজের নিজের রাস্তায় যাচ্ছিল। কাউকে ধারণা ছিল না যে রাস্তার ধারে লাগানো এই ছোট চায়ের দোকানে দুটো জীবনের হিসাব হচ্ছে। আদিত্য বুঝে গিয়েছিল যে এই সাক্ষাৎ সহজ হবে না, এবং অনন্যাও জেনে গিয়েছিল যে সামনে দাঁড়ানো এই মানুষ কেউ নয়, বরং সেই যে তার জীবনকে এই মোড়ে এনে দাঁড় করিয়েছে। বন্ধুরা, সেই প্রশ্নের পর কয়েক পল এমন কেটে গেল যেন সময় থেমে গিয়েছে। চায়ের কেটলি থেকে উঠা ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছিল, গাড়ির আওয়াজ আসা যাওয়া করছিল। কিন্তু আদিত্য এবং অনন্যার মাঝে দাঁড়ানোর নীরবতা কোনো আদালতের থেকেও বেশি ভারী ছিল। আদিত্য এখন আর মিথ্যে বলতে পারছিল না। তার ভেতরে বছরের পর বছর দমা অপরাধবোধ বাইরে আসার জন্য ছটফট করছিল। সে ধীরে ধীরে তার নজর তুলল এবং অনন্যার চোখে দেখল, সেই চোখ যার থেকে সে কখনো নজর মিলাতে পারেনি, এবং ভারী আওয়াজে বলল, অনন্যা, আমি রমেশ নই। এটা শুনে অনন্যার আঙুল কাঁপতে লাগল, কিন্তু তার মুখে কোনো বিস্ময় ছিল না, যেন সেই সত্যের জন্য আগে থেকে প্রস্তুত ছিল। আদিত্য আরও বলল, আমি সেই যে তোমাকে অসম্পূর্ণ ছেড়ে চলে গিয়েছিল। এবং এটা বলতে বলতে তার আওয়াজ ভেঙে গেল, চোখ থেকে অশ্রু বইতে লাগল। একটা ডিএম, যাকে লোকেরা শক্তিশালী মনে করে, সেই সময় রাস্তার ধারে বসে একটা ভাঙা মানুষ ছিল। বন্ধুরা, অনন্যা গভীর শ্বাস নিল। সে চায়ের একটা কাপ নিচে রাখল এবং খুব শান্ত আওয়াজে বলল, আমাকে জানা ছিল, যেদিন তুমি চা চেয়েছিলে সেই দিন বুঝে গিয়েছিলাম। এটা শুনে আদিত্যের পায়ের তলে মাটি সরে গেল। সে হেকলাতে হেকলাতে জিজ্ঞাসা করল, তো তুমি কিছু বললে না কেন? অনন্যা হালকা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে খুশি নয়, শুধু অভিজ্ঞতা ছিল। সে বলল, কারণ আমি দেখতে চাইছিলাম যে ডিএম সাহেব এসেছে না সেই মানুষ যাকে কখনো আমার সাথে প্রেম ছিল। এই শব্দ কোনো চরের থেকে কম ছিল না। আদিত্য মাথা নিচু করল। তাকে প্রথমবার অনুভব হল যে সে অনন্যাকে শুধু ছেড়েনি, বরং পরীক্ষা করেনি। বন্ধুরা, তারপর অনন্যা কাঁদতে না, উচ্চ আওয়াজ না করে তার পুরো গল্প শোনাল। কিভাবে তালাকের পর বাবা কয়েক মাসে চলে গেল, কিভাবে পেনশনের সাহায্যে জীবন চলল, কিভাবে চাকরি ফিরে পাওয়ার চেষ্টা করল কিন্তু সিস্টেম সাথ দিল না, এবং কিভাবে অবশেষে
তাকে রাস্তার ধারে চায়ের দোকান খুলতে হলো। সে সবকিছু এমন বলছিল যেন কারো আরেকজনের গল্প, কিন্তু প্রত্যেক শব্দ আদিত্যের বুকে পেরেকের মতো ঢুকছিল। এবং যখন সে বলল, যেদিন বাবা মারা গেল সেই দিন আমি একা ছিলাম, তো আদিত্য ফুটে ফুটে কাঁদতে লাগল। সে দুহাতে তার মুখ ঢেকে নিল এবং প্রথমবার বলল, এটা সব আমার কারণে হয়েছে। বন্ধুরা, অনন্যা তার দিকে দেখল এবং বলল, না আদিত্য, এটা সব তোমার কারণে নয়, তোমার সন্দেহের কারণে হয়েছে। এই ফারাক খুব বড় ছিল, কারণ ভুল মানুষের নয়, তার সিদ্ধান্তের ছিল। এবং তখন আদিত্য কাপা আওয়াজে জিজ্ঞাসা করল, কি, তুমি কখনো দ্বিতীয় বিয়ের কথা ভাবনি? অনন্যা থামতে না বলে উত্তর দিল, ভেবেছিলাম, কিন্তু বিশ্বাস মরে গিয়েছিল। এটা শুনে আদিত্যের চোখে লজ্জা এবং পশ্চাত্তাপ একসাথে নেমে এলো। সে বলল, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। এই শব্দ বলতে বলতে সে নিজেও জানত না যে তার মধ্যে কত সাহস বাকি আছে। বন্ধুরা, অনন্যা কিছুক্ষণ চুপ রইল। চারপাশে লোকেরা চা খেয়ে যাচ্ছিল, জীবন তার গতিতে চলছিল, কিন্তু তার জন্য এই পল সবচেয়ে কঠিন ছিল। সে অবশেষে বলল, ফিরে আসা এত সহজ হয় না, কারণ যা ভাঙে সেটা জুড়তে পারে, কিন্তু আগের মতো হয় না। এটা শুনে আদিত্য বুঝে গেল যে রাস্তা এখনো খুব লম্বা, এবং এই সাক্ষাৎ কোনো শেষের নয়, বরং একটা খুব কঠিন শুরুর। বন্ধুরা, অনন্যার সেই শব্দ যে যা ভাঙে সেটা জুড়তে পারে, কিন্তু আগের মতো হয় না, আদিত্যের হৃদয়ে কোথাও খুব গভীরে নেমে গিয়েছিল। সে সেই চায়ের দোকানের সামনে বসেছিল, কিন্তু তার মস্তিষ্ক 5 বছর পিছনে চড়ে গিয়েছিল। সে প্রত্যেক সেই পল মনে করছিল, যখন অনন্যা কিছু না বলে তার সাথ দিয়েছিল, যখন সে দেরি রাত পর্যন্ত অফিসে থাকত, যখন সে বিনা কারণে সন্দেহ করেছিল, যখন সে রাগে সেই শব্দ বলে দিয়েছিল যা কোনো মহিলার আত্মাকে ভাঙে। এবং আজ সে মহিলা তার সামনে দাঁড়িয়েছিল, কোনো অভিযোগ ছাড়া, কিন্তু কোনো আশা ছাড়াও। এবং এই কথাটা আদিত্যকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছিল, কারণ রাগ, ঘৃণা, লড়াই এই সব থেকে মানুষ মোকাবিলা করে নেয়, কিন্তু যখন সামনের লোক আশা ছেড়ে দেয়, তখন মানুষ ভিতর থেকে মরতে শুরু করে। আদিত্য খুব ধীর আওয়াজে বলল, অনন্যা, যদি আমি বলি যে আমি আজও সেই মানুষ যে তোমার সাথে প্রেম করত, তো কি তুমি বিশ্বাস করতে পারবে? অনন্যা তার দিকে দেখল। নজরে কোনো তিরস্কার ছিল না, কোনো কটাক্ষ ছিল না, শুধু একটা ক্লান্ত সত্য ছিল। সে বলল, প্রেম শব্দে নয়, সিদ্ধান্তে দেখা যায়। এবং এই একটা লাইন আদিত্যের জন্য কোনো আদেশের থেকে কম ছিল না, কারণ সে বুঝে গেল যে ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, পশ্চাত্তাপ দেখানো যথেষ্ট নয়। যদি তাকে অনন্যাকে ফিরে পেতে হয়, তো তাকে সেটা করতে হবে যা একটা ডিএম নয়, বরং একটা মানুষ করে। বন্ধুরা, আদিত্য সেই আস্তার ধারে উঠে দাঁড়াল। প্রথমবার সে অনুভব করল যে ডিএমের চেয়ার থেকে নিচে নেমে দাঁড়ানো কেমন লাগে। সে অনন্যাকে বলল, আজ আমি তোমার থেকে কোনো উত্তর চাইব না। এটা শুনে অনন্যা কিছু চমকে উঠল। আদিত্য আরও বলল, আমি শুধু তোমাকে এটা দেখাতে চাই যে আমি পাল্টে গিয়েছি, এবং যদি না পাল্টাই তো পাল্টানোর মূল্য চোকানোর জন্য প্রস্তুত আছি। এটা বলতে বলতে সে তার ফোন থেকে কাউকে কল করল। ওদিক থেকে আওয়াজ এলো, ইয়েস স্যার। এবং আদিত্য বলল, আজ থেকে আমার বাংলায় কোনো সরকারি সুবিধা চাই না, না গাড়ি, না স্টাফ, না সিকিউরিটি, এবং এই আদেশ এখনই কার্যকর হবে। সামনের লোক অবাক হয়ে গেল, কিন্তু আদেশ আদেশ হয়, এবং ডিএম সাহেবের সিদ্ধান্ত ছিল। অনন্যা এটা সব দেখছিল, কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানত যে বড় সিদ্ধান্ত দেখানোর জন্য করা হয় না, সেগুলো সময়ের সাথে তার প্রভাব দেখায়। আদিত্য আবার বলল, আমি এই গ্রামে থাকব। অনন্যা প্রথমবার বিস্ময়ে তার দিকে দেখল। আদিত্য বলল, সেই জায়গায় যেখানে আমার ভুলের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। বন্ধুরা, এটা কোনো ফিল্মি ডায়লগ ছিল না, এটা একটা ভাঙা মানুষের স্বীকারোক্তি ছিল, যে প্রথমবার তার অপরাধ থেকে পালানোর বদলে তার সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই রাত আদিত্য গ্রামেরই একটা সাধারণ ধর্মশালায় থাকল। না এসি, না বড় বিছানা, না কোনো পরিচয়। এবং সেই অন্ধকারে শুয়ে সে প্রথমবার সত্যি মানে ঘুমাতে পারল না। চোখ বন্ধ করতে করতে অনন্যার মুখ সামনে আসত, কখনো চা বানাতে, কখনো একা দাঁড়িয়ে, কখনো বাবার চিতার সামনে। এবং প্রত্যেক দৃশ্যের সাথে তার হৃদয় আরও ভারী হয়ে যাচ্ছিল। সে নিজের থেকে প্রতিজ্ঞা করল যে যাই হোক না কেন, সে অনন্যাকে এটা অনুভব করিয়ে দেবে যে সে একা নয়, যদিও সে তার স্ত্রী হয় বা না হয়। পরের দিন সকাল সকাল আদিত্য চায়ের দোকানে পৌঁছল, কিন্তু এবার চা খাওয়ার জন্য নয়,
কাজ করার জন্য। সে কিছু না জিজ্ঞাসা করে বেঞ্চ তুলল, দোকানের কাজ পরিষ্কার করল, কেটলিতে জল ভরল, এবং যখন অনন্যা তাকে বিস্ময়ে দেখল তো সে শুধু এটাই বলল, আজ আমাকে তোমার হাত বাড়তে দাও। অনন্যা কিছু বলল না, কিন্তু মানাও করল না, এবং এটাই তার সবচেয়ে বড় সম্মতি ছিল। বন্ধুরা, গ্রামবাসীদের জন্য এই দৃশ্য অদ্ভুত ছিল। কেউ জানত না যে এই মানুষটাকে, কিন্তু সব দেখছিল যে সে পুরো মনে কাজ করছে, অহংকার ছাড়া, অভিযোগ ছাড়া। দিন কেটে যেতে লাগল। আদিত্য প্রত্যেক সকালে দোকানে আসত, দুপুর পর্যন্ত কাজ করত, সন্ধ্যায় চলে যেত এবং রাতে একা তার সিদ্ধান্তের সাথে লড়াই করত। সে অনন্যার সাথে কখনো জোর করে কথা বলেনি, কখনো ক্ষমা চায়নি, কারণ এখন সে বুঝে গিয়েছিল যে কিছু জখমে শব্দ নয়, সময় মলম হয়। এবং এই মাঝে সে জেলায় আরেকটা বড় সিদ্ধান্ত নিল। সে গ্রামের বিধবা এবং একা মহিলাদের জন্য রোজগার যোজনা শুরু করালো, নিজের নাম ছাড়া, প্রচার ছাড়া। এবং যখন অনন্যাকে এই কথা জানা গেল তো প্রথমবার তার চোখ ভরে এলো, কারণ তাকে অনুভব হলো যে এই মানুষটা এখন শুধু পশ্চাত্তাপ করছে না, পাল্টাচ্ছে। বন্ধুরা, একটা সন্ধ্যায় অনন্যা নিজে আদিত্যকে জিজ্ঞাসা করল, তুমি এটা সব কেন করছো? আদিত্য খুব শান্ত স্বরে উত্তর দিল, কারণ যদি আমি তোমাকে ফিরে না পাই তো কমপক্ষে কোনো আরেকটা মহিলাকে তোমার মতো ভাঙতে বাঁচাতে পারি। এটা শুনে অনন্যা প্রথমবার কাঁদল, আওয়াজ ছাড়া, অভিযোগ ছাড়া। এবং সেই পলে সে অনুভব করল যে হয়তো ভাগ্য এখনও গল্প শেষ করেনি। বন্ধুরা, আদিত্যের পাল্টাতে থাকা ব্যবহার গ্রামের হাওয়ায় পাল্টে দিয়েছিল। যে মানুষ কয়েকদিন আগে পর্যন্ত একটা সাধারণ যাত্রী লাগছিল, এখন গ্রামবাসীদের জন্য কোনো রহস্যের থেকে কম ছিল না। কেউ জানত না যে সে কে, কোথা থেকে এসেছে। শুধু এটা জানত যে সে প্রত্যেক সকালে সেই মহিলার চায়ের দোকানে আসে, কাজ করে, কোনো আশা ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, এবং সন্ধ্যা হতে হতে চলে যায়। কিন্তু বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় ঝড় বাইরে নয়, অনন্যার ভিতরে উঠছিল। কারণ বাইরের দুনিয়া যত সহজে কোনো মানুষের পাল্টানোকে মেনে নেয়, হৃদয় তত সহজে বিশ্বাস করে না। অনন্যা প্রত্যেক রাত তার ছোট ঘরে একা বসে ভাবত যে কি সত্যি আদিত্য পাল্টে গিয়েছে, বা এটা সব শুধু অপরাধবোধের বোঝা। তাকে সেই রাত মনে পড়ত যখন সে বাবার লাশের কাছে বসে পুরো রাত কেঁদেছিল। সেই সকাল মনে পড়ত যখন চায়ের দোকান খোলার আগে নিজেকে বোঝাতে হতো যে আজও বাঁচতে হবে, এবং তারপর সামনে আদিত্যের মুখ হাসত, সেই মুখ যে একটা সময় তাকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিল। এবং এই টক্কর তাকে ভিতর থেকে ভাঙছিল, কারণ মানুষ যখন অনেক বেশি ভাঙে না তো তাকে জোড়ার থেকে বেশি ভয় লাগে। বন্ধুরা, ধীরে ধীরে গ্রামবাসীদের নজরও পাল্টাতে লাগল। কেউ বলতো লাগছে এই মানুষটাই মহিলার উপর মরে, কেউ বলতো একা মহিলা বদনাম হয়ে যাবে, এবং কিছু এমনও ছিল যারা অনন্যাকে বোঝাতে লাগল যে বেটি এখন জীবনে একা কতক্ষণ চলবে। সমাজের এই চাপ কোনো নতুন কথা ছিল না, কিন্তু এবার ফারাক এত ছিল যে অনন্যা নিজেও দ্বিধায় ছিল। আগে তাকে স্পষ্ট জানা ছিল যে তাকে কি করতে হবে না, কিন্তু এখন তাকে এটা বোঝা যাচ্ছিল না যে তাকে কি করতে হবে। একদিন গ্রামের একটা বুড়ি মহিলা, যে অনন্যাকে শৈশব থেকে জানত, তার দোকানে এলো এবং খুব ধীর আওয়াজে বলল, বেটি, মরদ যদি সত্যি পাল্টে যায় তো ভগবানও মাফ করে দেয়। এই কথা শুনে অনন্যার হাত থেকে কাপ ছুটতে ছুটতে বেঁচে গেল, কারণ এটা সেই প্রশ্ন ছিল যার থেকে সে প্রত্যেক রাত পালায়। সে বলল, কাকি মাফ করা আর আবার বিশ্বাস করা দুটো ভিন্ন জিনিস। বুড়ি মহিলা শুধু এটাই বলল, ভয়ের সাথে জীবন কেটে যায়, কিন্তু খালিপনের সাথে না। এবং এই কথাটা অনন্যার হৃদয় কথাও আটকে গেল। বন্ধুরা, সেই রাত অনন্যা অনেক দেরি পর্যন্ত জেগে রইল। তাকে আদিত্যের প্রত্যেক হরকত মনে এলো। কিভাবে সে কখনো তার সামনে তার রুটবের ব্যবহার করেনি, কিভাবে সে গ্রামে থেকে নিজেকে সাধারণ মানুষ বানিয়েছে, কিভাবে সে কারো থেকে এটা বলেনি যে সে ডিএম, এবং কিভাবে সে কখনো অনন্যার উপর কোনো চাপ দেয়নি। এবং তখন তাকে অনুভব হলো যে এটা সেই আদিত্য নয় যাকে সে ছেড়েছে। কিন্তু প্রশ্ন এটা ছিল যে কি সেই আদিত্য ফিরে পাওয়ার যোগ্য? কারণ পাল্টে যাওয়া যথেষ্ট হয় না, কিছু ভুল এমন হয় যার মূল্য জীবনভর চোকাতে হয়। পরের দিন অনন্যা প্রথমবার আদিত্যের সাথে নিজে কথা বলার সিদ্ধান্ত নিল। সে দোকান বন্ধ করল এবং খুব শান্ত স্বরে বলল, আজ এখানে আসবে না। আদিত্য কোনো প্রশ্ন না করে মাথা নাড়ল। এবং এই কথাটা অনন্যাকে আরও বেশি পরেশান করল, কারণ যদি সে তর্ক করত, রাগ করত, তো হয়তো সিদ্ধান্ত সহজ হতো। কিন্তু তার এই চুপ্পি, এই বোঝাপড়া অনন্যার পরীক্ষা নিচ্ছিল। বন্ধুরা,
সেই দিন অনন্যা তার বাবার ছবির সামনে বসল। প্রথমবার সে তাদের থেকে প্রশ্ন করল, পিতাজি, যদি মানুষ ভুল মেনে নেয়, পাল্টে যায়, তো কি তাকে দ্বিতীয় সুযোগ মিলবে? ছবি নীরব ছিল, কিন্তু তার হৃদয়ে বাবার আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। সেই আওয়াজ যা বলতো যে বেটি আত্মসম্মান কখনো ছাড়বে না। এবং এই কথাটা অনন্যাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছিল, কারণ তাকে ভয় ছিল যে কোথাও আদিত্যকে মাফ করা নিজের থেকে সমঝোতা না হয়ে যায়। সেই সন্ধ্যায় গ্রামে একটা ছোট পঞ্চায়েত হলো। কেউ সরাসরি নাম নেয়নি, কিন্তু ইশারা স্পষ্ট ছিল। অনন্যা বুঝে গেল যে সমাজ তার সিদ্ধান্তের অপেক্ষা করছে, এবং এই অপেক্ষা তার শ্বাসে ভারী পড়ছিল। সে বাড়ি ফিরল, দরজা বন্ধ করল এবং প্রথমবার ফুটে ফুটে কাঁদল। এটা না ভেবে যে কেউ শুনছে কিনা, কারণ যখন মানুষ ভিতর থেকে ভাঙে না, তো তাকে কোনো কাঁধের থেকে বেশি নিজের সত্যের দরকার হয়। রাতের শেষ পাহাড় অনন্যা একটা সিদ্ধান্ত নিল। এমন সিদ্ধান্ত যা কোনো ফিল্মি গল্পের নয়, বরং একটা জখমি মহিলার সাহসের প্রমাণ ছিল। পরের সকালে সে আদিত্যকে ডাকল। প্রথমবার নিজে আদিত্য এলো, মাথা নিচু করে, কোনো আশা ছাড়া। এবং অনন্যা খুব স্পষ্ট শব্দে বলল, আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু ফিরে সেই জীবনে যেতে পারি না। এটা শুনে আদিত্যের হৃদয় বসে গেল, কিন্তু সে কিছু বলল না। এবং তখন অনন্যা আরও বলল, যদি আমাদের আবার শুরু করতে হয়, তো শর্তে। এবং এটাই সেই পাল যেখানে গল্পটা সবচেয়ে বড় মোড় নিল। বন্ধুরা, অনন্যার শব্দ শর্তে শুনে আদিত্যের হৃদয়ে একটা অদ্ভুত ঘাবড়াহট দৌড়ে গেল, কারণ সে জানত যে এই শর্তগুলো কোনো সদার হবে না। এই শর্তগুলো সেই মহিলার আত্মসম্মানের হবে যাকে সে তার সন্দেহ এবং অহংকারে ভেঙে দিয়েছে। আদিত্য মাথা নিচু করে খুব ধীর আওয়াজে বলল, আমি প্রত্যেক শর্তের জন্য প্রস্তুত আছি। এবং এটা বলার সময় তার ভিতরের ডিএম নয়, বরং সেই মানুষ বলছিল যে জীবনের সবচেয়ে বড় হার মেনে নিয়েছে। অনন্যা একটা গম্ভীর শ্বাস নিল। সে সামনে বসে কোনো নাটকীয় অন্দাজ গ্রহণ করেনি, শুধু খুব সাধারণ শব্দে সেই সব বলে দিল যা তার হৃদয়ে বছরের পর বছর জমা ছিল। সে বলল যে প্রথম শর্ত এটা যে সে এখন কখনো আদিত্যের পরিচয়ের ছায়ায় জীবনযাপন করবে না, না ডিএমের স্ত্রী হয়ে, না কোনো অফিসারের ছায়া হয়ে। যদি সাথে চলতে হয় তো সমানতায়, নিজের পরিচয়ের সাথে। দ্বিতীয় শর্ত এটা যে সন্দেহ, রাগ এবং মদ, এই তিনটে জিনিস তার জীবনে আবার কখনো জায়গা পাবে না, কারণ একবার যে ভয় হৃদয়ে বাসা বাঁধে না, সেটা পুরো জীবন পিছু ছাড়ে না। এবং তৃতীয় সবচেয়ে বড় শর্ত এটা যে সে কখনো তার সিদ্ধান্তের জন্য নিজেকে দোষী মানবে না, এবং না অনন্যাকে এটা অনুভব করাবে যে সে তাকে মাফ করে কোনো উপকার করেছে। কারণ মাফি যদি উপকার হয়ে যায় তো সেটা সম্পর্ক নয়, বোঝা হয়ে যায়। বন্ধুরা, আদিত্য এক এক শর্ত খুব মনোযোগ দিয়ে শুনল, মাঝে টোকেনি, তর্ক করেনি, কারণ এখন তাকে তর্ক জিতার থেকে নয়, মানুষ হওয়ার সাথে মতলব ছিল। সে বলল, যদি তোমাকে কখনো লাগে যে আমি এই শর্ত থেকে বিচ্যুত হচ্ছি, তো তোমাকে ভয় ছাড়া যাওয়ার অধিকার হবে। এবং এটা বলতে বলতে তার চোখ ভিজে গেল। অনন্যা প্রথমবার অনুভব করল যে এটা সেই মানুষ যে এখন তার শক্তি নয়, তার দুর্বলতা দেখাচ্ছে, এবং হয়তো এটাই কোনো সম্পর্কের সবচেয়ে মজবুত ভিত্তি হয়। তারপর বন্ধুরা, যা হলো সেটা কোনো ফিল্মি মিলনের মতো ছিল না, না ঢোল, না শেহনাই, না মন্দিরের ভিড়, শুধু একটা ছোট মন্দির, সকালের হালকা রোদ এবং দুটো মানুষ, যা ভেঙে গেলেও একে অপরের সামনে দাঁড়িয়েছিল। অনন্যা স্পষ্ট বলল যে সে আবার বিয়ে করতে চায় না, কারণ তার জন্য বিয়ের থেকে বেশি দরকারি ছিল বিশ্বাস, এবং আদিত্য এই সিদ্ধান্তকে পুরো সম্মানের সাথে স্বীকার করল। সে বলল যে যদি তুমি আমার স্ত্রী হও বা না হও, আমি তোমার সাথে চলতে চাই, তোমার শর্তে। এবং এটাই সেই পল যেখানে অনন্যার চোখ থেকে বছর পর সেই অশ্রু পড়ল, যা দুঃখের নয়, হালকা হওয়ার ছিল। বন্ধুরা, আদিত্য গ্রাম ছাড়ার আগে আর একটা বড় সিদ্ধান্ত নিল। সে তার ট্রান্সফারের দাবি নিজে করল, সেই জেলা থেকে দূর, যেখানে তার শক্তি এবং তার ভুল দুটোর ছায়া ছিল। এবং যেতে যেতে সে অনন্যার চায়ের দোকানের জন্য কোনো বড় বোর্ড লাগায়নি, কোনো উদ্বোধন করেনি, শুধু চুপচাপ তার জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দিল, যাতে সে কখনো বাধ্যতায় কিছু না করে। এবং অনন্যাও প্রথমবার এটা অনুভব করল যে সাহায্য যদি সম্মানের সাথে মেলে, তো সেটা মানুষকে ছোট করে না। সময় কেটে যেতে লাগল। বন্ধুরা, লোকেরা কথা বলতে রইল, কেউ সমর্থনে, কেউ বিরোধে। কিন্তু অনন্যা এবং আদিত্য প্রথমবার সমাজ থেকে নয়, নিজের থেকে সমঝোতা করল। আদিত্য এখনও ডিএম ছিল, কিন্তু এখন সে প্রত্যেক সিদ্ধান্তের আগে নিজেকে জিজ্ঞাসা করত যে যদি অনন্যা আজ এখানে থাকত,
তো কি সে এই সিদ্ধান্তে গর্ব করত? এবং অনন্যা এখনও চা বানাত, কিন্তু এখন তার মুখে বাধ্যতা নয়, আত্মবিশ্বাস ছিল। সে জানত যে যদি সে আজও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, তো এটা হার নয়, তার লড়াইয়ের নিশানি। বন্ধুরা, এই গল্পের শেষ কোনো পরীক্ষার মতো নয়, কারণ বাস্তব জীবনে ভাঙা সম্পর্ক চুটকিতে জোড়ে না। কিন্তু এই গল্প আমাদের এটা শেখায় যে ক্ষমা চেয়ে নেওয়া সহজ, পাল্টে যাওয়া কঠিন, এবং পাল্টে দেখিয়ে দেওয়া সবচেয়ে কঠিন। এবং কখনো সাথে থাকার অর্থ এটা নয় যে দুটো লোক একটা ছাদের নিচে থাকবে, বরং এটা যে দুটো লোক একে অপরের সিদ্ধান্তের সম্মান করবে। আদিত্য এবং অনন্যার গল্পও সেখানে শেষ হয়, একটা নতুন শুরুর প্রতিজ্ঞায় নয়, বরং একটা সত্যের স্বীকারোক্তিতে, যে প্রেম যদি জীবিত থাকে তো সেটা রুটবে সন্দেহ এবং অহংকার থেকে বড় হয়।